ডক্টর ইউনূসের চলে যাবার সময় হয়ে এসেছে, কিন্তু চলে যাবার আগে তিনি বাংলাদেশের এত বেশি সর্বনাশ করে যাচ্ছেন যে তিনি চলে যাবার পরে যে নতুন সরকারটা আসবে তারা কিন্তু খুব বেকায়দায় থাকবে। মানে বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে একটা লেজে গবরে অবস্থা করে রেখে চলে যাচ্ছেন। এই দেশের 12টা যে তিনি বাজিয়ে গেলেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তিনি অনেক আসপেক্টে দেশের 12টা বাজিয়েছেন। এই যে একজন শিল্পপতি সেদিন বলছিলেন যে দেশের 14 লক্ষ লোক চাকরি হারিয়েছে গত 17 মাসে, এবং জিডিপি নাকি কমে 4-এর নিচে চলে আসবে। তো এরকম অসংখ্য অর্থনৈতিক সূচক, এক সময় বাংলাদেশে শেখ হাসিনা সরকার 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে, সেটার থেকে এখন কমে 57 লাখে নেমেছে, বাকিতে 43 লাখ নাই। তো এরকম অনেক জায়গায় অবনতি হয়েছে। তো আজকে আমি 4টা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো একটু মিরেরসরাই নিয়ে। মিরেরসরাই হলো চট্টগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ উপজেলা। এটি চট্টগ্রামের উত্তর দিকে অবস্থিত, চট্টগ্রাম বন্দর থেকেও এটা উত্তর দিকে অবস্থিত। এটার একদিকে ফেনী জেলা, আর একদিকে রয়েছে পাহাড়ি অঞ্চল, এবং এর খুব কাছেই কিন্তু ভারত। এই যে ভারতের ত্রিপুরা এখান থেকে 60 বা 70 কিলোমিটার দূরে আনুমানিক, আবার মিজোরাম 120 থেকে 140 কিলোমিটার দূরে। যদিও সড়ক পথে এই মিরেরসরাইয়ের সাথে ত্রিপুরার কোনো যোগাযোগ নেই, ওই অঞ্চলটা পাহাড়ি এলাকা, বাট ইজ ভেরি ক্লোজ। তো এইটা আবার ইট কানেক্টস মানে কক্সবাজার, চট্টগ্রাম এবং যে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো আছে এগুলোর চিকেন নেক বলা হয় এই মিরেরসরাইকে। এবং এই মিরেরসরাইয়ের কাছে কিন্তু সেই পেকুয়া বাজার, আপনারা যারা আমার শো নিয়মিত দেখেন, আমি মাঝে মধ্যে এই কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের কথা বলি, যে বাজারটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে আরাকান আর্মি, বিদেশি সেনাবাহিনীর অনেক বিচরণের কথা আমি বলেছি। তো সেই দিক দিয়ে এই মিরেরসরাই উপজেলাটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর এলাকা। এইখানে শেখ হাসিনার সরকার একটা ইন্ডিয়ান ইকোনমিক জোন স্থাপন করবার জন্য চুক্তি করেছিল, এবং এই জোনে অর্থায়ন করবে জাপান সরকার এবং এটি ম্যানেজ করবে ভারতের আদানি শিল্প গ্রুপ। এবং এখানে যেসব পণ্য উৎপাদিত হবে তাদের একটা বড় অংশ ভারতের যে নর্থ ইস্ট 7 সিস্টার স্টেটস আছে সেসব জায়গায় এক্সপোর্ট করা হবে। তো এটা একটা, এই জায়গাটা প্রায় 900 একর জায়গা, একটা বিশাল জায়গা। তো সেই চুক্তিটা এই ডক্টর ইউনূস এসে বাতিল করেছে, এবং বাতিল করে তারা গত পরশুদিন এই 26শে জানুয়ারি সোমবার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি BEGA, এই BEGA এর একটা সভায়, গভর্নিং বডির সভায়, যেটা সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং আপনারা জানেন যে বেজার নির্বাহী চেয়ারম্যান হলো এই প্যারাসুট জাম্পার আশিক চৌধুরী, যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আনবে বলে গত 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ কমেছে শতকরা 61%, মানে 61% বিনিয়োগ নাই হয়ে গেছে। তো এখন সে বোঝাচ্ছে যে পৃথিবীতে বড় বড় সমরাস্ত্র, যুদ্ধ বিমান, এর বাইরেও নাকি প্রতিরক্ষার অনেক ছোট ছোট জিনিস দরকার, যেমন গুলির নাকি অনেক অভাব, স্বল্প মাত্রার মিসাইল, ট্যাঙ্কের অ্যাক্সেসরি, এগুলো নাকি অভাব। সো এইগুলো বাংলাদেশে তৈরি করতে হবে। সুতরাং মিরেরসরাইয়ে ভারতীয় ইকোনমিক জোনটা বাতিল করে তারা সেখানে এখন করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা পার্ক। এখানে এখন এই জায়গাটা তারা বিদেশিদের কাছে দিয়ে দেবে। অলরেডি আমেরিকার কাছে তারা বলেছে যে তোমরা মিরেরসরাইটা নাও, এবং এখানে তারা এই সামরিক অস্ত্র উৎপাদনের কারখানা করবে। এখন দেখেন, ভারতের এত কাছের একটা জায়গায় আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এর আগে লালমনিরহাটের যে বিমানবন্দর, সেখানে অলরেডি চায়নার কিন্তু অনেক ইনভলভমেন্ট এসেছে, যেটা খুব কাছে ভারতের শিলিগুড়ি বা ভারতের চিকেন নেকের খুব কাছে। অর্থাৎ এই যে ভারতের এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা, সেখানে বিদেশি শক্তিকে এনে এই ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় প্লেস করতেছে। তো স্বভাবতই এটা নিয়ে ভারতের মধ্যে একটা রিয়াকশন হয়েছে। বাংলাদেশেরও অনেকে বিষয়টা ভালোভাবে দেখেনি, যে এইখানে মানে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো ভারতের সাথে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগের থেকে তার মধ্যে আমরা যেটা দেখছি সেটা কিন্তু এই মিরেরসরাই নিয়ে দেখলাম। আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন গতকাল 27শে জানুয়ারি ছিল মঙ্গলবার, চীনের সাথে এই G2G চুক্তির আওতায় আমাদের বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল CETC
এদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে ড্রোন উৎপাদন করা হবে এবং অ্যাসেম্বল করা হবে এবং এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরও করা হবে। তো এই যে কদিন আগে গত 23 তারিখে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সে কিন্তু ডক্টর খলিল, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে এবং চীনের সাথে এই দহরম মহরম নিয়ে তাদের আপত্তি জানিয়েছে। এবং তখন আমরা শুনেছিলাম যে চীনের সাথে যে 6টা MOU স্বাক্ষরিত হয়েছে সবগুলো বাতিল করা হবে, এই ড্রোন কারখানাটাও স্থগিত করা হবে বা বন্ধ করা হবে, এরকম আমরা শুনেছিলাম। তো 23 তারিখে গতকাল 27 তারিখেই দেখলাম যে চায়নার ওই কোম্পানির সাথে বিমান বাহিনী চুক্তি স্বাক্ষর করেছে। তো এটা নিয়ে কিন্তু আমেরিকার মধ্যে হিউজ রিপার্কেশন হয়েছে এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ বলে আমরা সবাই জানি, হ্যাঁ, তিনি খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এত দুঃখ পেয়েছেন যে তিনি বলেন যে আমি তো চলে গিয়েছিলাম, ডক্টর ইউনূস আমাকে যেতে দেয়নি এবং আমাকে রেখে তিনি আর কত অপমান করবেন। তো যে আমেরিকার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, সেই ইউনূস আবার আমেরিকাকে চটিয়ে চায়নার সাথে এই ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর করলো। তো এটাও ভবিষ্যতের সরকারের জন্য কিন্তু একটা খুব জটিলতা তৈরি করতে পারে, কারণ পরবর্তীতে যে সরকার আসবে তারা আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে এই চুক্তি চালিয়ে যাবে কি না, এটা নিয়ে একটা যাও তাদের একটা পেইন হবে। এর মধ্যে আরেকটা হলো যে আপনারা জানেন যে আদানি গ্রুপের ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ 500 মেগাওয়াট বিদ্যুৎ কেনে, কিন্তু এই শীতে আদানি কিন্তু পুরো 500 মেগাওয়াট সাপ্লাই করতে পারতেছে না। তো ন্যাচারালি আদানির পক্ষে যুক্তি হলো যে আমাদের এখন অনেক মেইনটেনেন্স চলতেছে, সো আমরা পুরোটা সাপ্লাই করতে পারছি না, আর আমাদের প্রচুর বকেয়া বিল হয়েছে, আপনারা বকেয়া পরিশোধ করুন। ডক্টর ইউনূস কিন্তু রেগুলার ইউনূসের প্রশাসন থেকে চিঠি লেখা হয় আদানিকে যেন যতদূর সম্ভব বিদ্যুৎ সরবরাহ করে, এবং যেহেতু 500 মেগাওয়াট পুরোটা সাপ্লাই করতে পারছে না, আপনার খোঁজ নিয়ে দেখবেন যে এই শীতকালে ঢাকায় কিন্তু প্রতিদিন প্রায় 2 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। এটার অন্যতম কারণ হলো আদানি পুরো বিদ্যুৎটা দিতে পারছে। আবার এই ডক্টর ইউনূস একটা সুপারিশমালা রেখে গেছে পরবর্তী সরকারের জন্য যে আদানির সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি তা অনেক ত্রুটিপূর্ণ এবং এই চুক্তিটা যেন বাতিল করা হয়। ডক্টর ইউনূস কিন্তু নিজে 17 মাসে এটা বাতিল করেনি, কিন্তু পরবর্তী সরকারের বিদ্যুৎ একটা ক্রাইসিস যেন তৈরি হয়, যেন পরবর্তী সরকারের কাছে সে রিকমেন্ডেশন রেখে গেছে। তো এইটা আদানি গ্রুপ জানে, তারা বলেছে যে তোমরা যদি চুক্তি বাতিল করতে চাও তাহলে আমাদের দ্রুত জানাও, কারণ আমরা সেক্ষেত্রে এই বিদ্যুৎ ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দিব। ভারতের কিন্তু এই বিদ্যুৎটা এমন না যে আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ না নিলে তারা একেবারে পানিতে পড়ে যাবে, কারণ এই বিদ্যুৎ কিন্তু ভারতের প্রয়োজন। আরেকটা বিষয় হলো যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল NCT, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এইটা এই যে ইউনাইটেড আরব এমিরেটস এর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে এর ম্যানেজমেন্টটা। এটা নিয়ে কিন্তু রিট করা হয়েছিল এবং রিট করার ফলে আমাদের উচ্চ আদালত একটা দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল, যার ফলে এটা এখনো নিষ্পত্তি হয়নি। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তিটা করে ফেলবে এবং আগামী 1 ফেব্রুয়ারি এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের যে স্টেপগুলো সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং দ্রুততম সময়ের সাথে এটা সম্পূর্ণ করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু সারা দেশে একটা অলরেডি একটা ক্ষোভ দানা বাঁধছে। আমাদের বন্দরের শ্রমিক কর্তৃপক্ষ বা বন্দরের যেসব স্টেক হোল্ডার আছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সবাই এই চুক্তিটার বিরুদ্ধে, কিন্তু ডক্টর ইউনূস এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে দিয়ে এই চুক্তিটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করছে। ধারণা করা হচ্ছে যে এই চুক্তি সম্পন্নের সাথে প্রচুর নগদ অর্থের লেনদেন জড়িত। যদি নিজেদের কোনো স্বার্থ না থাকে তাহলে কেন তারা এই বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে তাড়াহুড়া করে আদালতের অবমাননা করে এই বিষয়টি করছে, সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন এবং কোনো ফাইনাল ডিসিশন আসেনি, এই অবস্থায় একটা ফরেন কোম্পানির কাছে এইভাবে আমাদের কন্টেইনার টার্মিনাল দেওয়াটা অপরাধ, আইনি অপরাধ। কিন্তু ডক্টর ইউনূস তো এগুলো মানছে না। সো এই যে 4টা উদাহরণ দিলাম, বাংলাদেশের জন্য কিন্তু 4টা বড় বড় ক্রাইসিস তৈরি করে রেখে গেল ডক্টর ইউনূস, যার কিভাবে হ্যান্ডেল করবে পরবর্তী সরকার আমি জানি না, বাট দ্যাট উইল বি এ হিউজ প্রবলেম ফর দ্য নেক্সট গভর্নমেন্ট।
আমার হাতে একটা খুবই চাঞ্চল্যকর খবর আছে, এবং এই চাঞ্চল্যকর খবরটা বাংলাদেশে ফলাও করে পত্রপত্রিকা প্রচার না করলেও ফলাও করে সারা দেশে আলাপটা খুব জোরে শুরু হচ্ছে। আপনার এর মধ্যে এর আগের দিন আমি জামাতে ইসলামী নির্বাচনী পরিকল্পনার মধ্যে বোরখা কোনো বিশেষ গুরুত্ব রাখছে কিনা এই নিয়ে একটা আলোচনা করেছিলাম। আজকে তার চেয়ে বৃহৎ পরিবর্ষরে আলোচনা করতে চাই। তার আগে আমি আমার ব্যক্তিগত দুটা অভিজ্ঞতা আপনাদেরকে না জানিয়ে পারছি না, সেই অভিজ্ঞতাগুলো একটু আপনাদের সামনে আপনাদের অনুমতি নিয়ে শেয়ার করতে চাই। সেই অভিজ্ঞতাগুলো হচ্ছে, গত রাতে আমি 28 জানুয়ারি 2025 যখন আপনাদেরকে কথা বলছি, তার আগের রাতে মধ্যরাতে প্রায় 1:30-2টার দিকে হঠাৎ করে আমাদের খুব সবসময় পছন্দের ব্যক্তিগতভাবে আমার পছন্দের একজন ফলোয়ার, তিনি আজকে প্রায় 3-4 বছর ধরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটায় তিনি নিয়মিত ফেসবুক পেজে ছিলেন, ইউটিউবে ছিলেন, এবং খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেন এবং বোঝা যায় খুব শার্প উত্তরাঞ্চলের একটি জেলার জামাতে ইসলামীর সমর্থক, ইসলামী ছাত্র শিবির করা মানুষ। তো আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ লিখলো যে ভাই আপনার কি মন খারাপ? আমি বললাম কেন? ওই যে না, ভিডিওতে দেখি আপনি কিরকম যেন একটু মন মরা হয়ে কথা বলছিলেন। আমি বললাম যে না, আমি তার আগের রাতেও কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম এবং রাতে ঠিক মতো ঘুম হয়নি। পরদিন আমি এক জায়গায় জার্নি করেছি, ফলে সেই জার্নির প্রভাব হয়তো আপনি দেখতে পাচ্ছেন, তেমন কিছু না। ওই জায়গায় কথা বলি, আমার কাছে হিসাব নির্বাচনে জামাতে ইসলামী 165 আসন পাচ্ছে নিশ্চিত, এটার মধ্যে কোনো মিস নেই। এবং বৃহত্তর রংপুরে বিএনপি একটা সিটও পাবে না। আমি বললাম কেন? ওখানে কি জাতীয় পার্টি বাকি সিট পাবে? বলো যে না, প্রতিযোগিতা হবে বিএনপির সাথে, কিন্তু বিএনপি কোনো সিটে জিতবে না। আর ঢাকায় আমাদের অবস্থা খুব ভালো, এবং আমাদের টার্গেটটা হচ্ছে শুধু ইলেকশনে নর্মালি জিতা না, বিপুল ভোটের ব্যবধানে জিতা। তো আমি সেই 165-র হিসাব তার দেখে আমি তাকে বললাম যে দেখেন, আমার কয়েকদিন আগে চোখ পড়েছে একজন ব্লগার, ফ্রান্সে থাকা ব্লগার, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি পিনাকি ভট্টাচার্যের কথা বলছি। তিনি তো যেহেতু জামাতের সঙ্গে ভালো সম্পর্ক, ভালো যোগাযোগ, এবং তিনি চান না বিএনপি ক্ষমতায় আসুক, বোঝা যায়। তিনি জামাতের অনেক, মাসুদ কামাল বলেন যে উনি জামাতের পিআরের দায়িত্ব পালন করেন, ফলে তার তথ্য আমাদের চোখে পড়ে। তার একটি ফেসবুক পোস্ট আমি দেখেছিলাম যে জামাতে ইসলামী 145, এনসিপি 10, মানে জামাত জোট মিলে 165 হয়। তো আমার রংপুরের ওই ফলোয়ার তিনি বললেন যে না, আমি পিনাকির ওই পোস্টটা দেখিনি, আমার বিশ্লেষণ, আমি নিশ্চিত যে জামাত 165 আসনে জয়লাভ করছে। তা আমি আর কৌশলটা তাকে জিজ্ঞেস করলাম না, এর আগে সে কৌশলটা নিয়ে কিঞ্চিত শেয়ার করেছিল। এরপর আমি আমার নিজের ব্যক্তিগত পরিসরে আমি এই প্রসঙ্গটি নিয়ে কারোর সঙ্গে আলাপ করেছি, এবং আমার কাছে মনে হয়েছে দেখেন, জামাত যদি এই কৌশল হয়ে থাকে, নির্বাচনী কৌশল, যে সে তার সমস্ত ভোটার যেসব জায়গায় সে হারতে পারে সেসব জায়গা থেকে ভোটার নিয়ে এসছে, যেসব জায়গায় জেতার সম্ভাবনা আছে, সে যদি আজকে থেকে 1.5 বছর আগে এই প্ল্যান করে থাকে, তার সমস্ত সমর্থকদের যদি ওই নির্বাচনী এলাকায় নিয়ে এসে থাকে, তার যদি যত অর্থকরী আছে সবকিছুই টার্গেটেড আসনগুলোতে বিনিয়োগ করে থাকে, তাহলে তো এটা তার সেফ কৌশল, এখানে তো অন্যায় কিছু নাই। তাহলে এই কৌশলের কাছে বিএনপি এবং আওয়ামী লীগ পরাজিত। বিএনপি এবং আওয়ামী লীগ তারা এই কৌশল বুঝে নেই, তারা শুধু একগুঁয়ে গায়ের জোরে পলিটিক্স করেছে। আমি আর লম্বা আলোচনায় না গিয়ে আপনাদেরকে আমি যে খবরটির জন্য বলেছি যে আমার কাছে চাঞ্চল্যকর খবর মনে হচ্ছে, সেই খবরটি আছে দৈনিক ইত্তেফাকে, এবং ইত্তেফাক হেডলাইন করেছে 162টি আসনে বিপুল অর্থশক্তি। 162টি আসনে বিপুল অর্থশক্তি বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচন, এবং তারা বলছে যে জামাতে ইসলামী নির্বাচনী উত্থান কেন ভারতের জন্য উদ্বেগের কারণ। এটা হলো হেডলাইন। আমরা ভারতের জন্য কেন উদ্বেগের কারণ এই নিয়ে এখন ভাবতে চাই না, এ নিয়ে পরে কথা বলা যাবে, কিন্তু মূল যে তথ্যগুলো এই রিপোর্টে আছে সেগুলো আপনাদের একটু জেনে রাখা ভালো এবং ওগুলো কাজে লাগবে। বাংলাদেশে 2026 সালের সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামাতে ইসলামীর রাজনৈতিক তৎপরতাও তত স্পষ্ট হয়ে উঠছে। দলটি আর প্রান্তিক কোনো ইসলামী শক্তি হিসাবে সীমিত বা দুর্বল প্রভাব বিস্তারের পথে নেই, বরং সূত্রের দাবি জামাত এখন একটি ঠান্ডা মাথার তথ্য নির্ভর ও লক্ষ্যভিত্তিক কৌশল বাস্তবায়ন করছে, যার মূল লক্ষ্য সারা দেশে উপস্থিতি দেখানো নয়, বরং নির্দিষ্ট আসনে নিশ্চিত জয়। এই হচ্ছে খবরের শুরু। তারপর বলা হচ্ছে সিএনএন নিউজ 18-র হাতে আসা তথ্য অনুযায়ী জামাতের নীতি নির্ধারকরা আসন ভিত্তিক বিস্তৃত বিশ্লেষণ চালিয়েছেন। এতে 1991 ও 96 সালের সংসদ নির্বাচনের ভোটের তথ্যের সঙ্গে সাম্প্রতিক অভ্যন্তরীণ জরিপের ফলাফল যুক্ত করা হয়েছে। অভ্যন্তরীণ জরিপের ফলাফল তারা যুক্ত করেছেন। 300টি সংসদীয় আসন জুড়ে পরিচালিত এই বিশ্লেষণের ফলেই দলের লক্ষ্য ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বড় ধরনের পুনর্মূল্যায়ন ঘটে। এর পরের অংশে আছে আরো চমকপ্রদ তথ্য, এবং সেই তথ্যগুলো আমি আপনাদের জানাতে চাই। এখানে বলা হচ্ছে 2024 সালের অক্টোবরের মধ্যে, মানে 2024-এর
5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অক্টোবরের মধ্যে জামাত তাদের বাস্তবসম্মত লক্ষ্য সংকুচিত করে 162টি আসনে নিয়ে আসে, যেসব আসনে সমন্বিত প্রচেষ্টায় জয় সম্ভব বলে তারা মনে করছে। মানে 162টায় তারা সব কম্বাইনলি সব ট্রাই করলে তারা জয় পেতে পারে বলে তারা মনে করছে। অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে একে বুদ্ধিদীপ্ত সংহতি হিসেবে বর্ণনা করেছে শক্তি ছড়িয়ে পড়া ঠেকাতে। বাকি 168টি মানে 132 থেকে যে আরো বাকি 138টি আসন থাকে, সেই আসন থেকে জনবল, অর্থ ও সাংগঠনিক কার্যক্রম ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে। মানে জামাত লড়ছে বলতে গেলে 162 আসনে, সে 138টা থেকে তার জনবল নিয়ে এসছে 162টাতে। তার সমস্ত অর্থ, শত নয় হাজার কোটি টাকা সে 162টা আসনে ইনভেস্ট করছে, এবং তার যে সাংগঠনিক ফোর্স আছে সেই ফোর্সগুলোরও কনসেন্ট্রেশন ফোকাস হচ্ছে 162টা আসন।